আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, ইজি ম্যাথ বই থেকে আমরা এখন অনুশীলনী 3.3-এর বেসিক নিয়ে আলোচনা করব। অনুশীলনী 3.3-এ মূলত উৎপাদকের বিশ্লেষণ নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমাদের এই উৎপাদকের বিশ্লেষণ নিয়ে বেসিক জিনিসটা আমাদের প্রথমে জেনে নেওয়া দরকার। উৎপাদক কি, উৎপাদক কিভাবে করে নির্ণয় করা হয়, উৎপাদক বিশ্লেষণ, উৎপাদকের বিশ্লেষণ বলতে কি বোঝানো হয়, কি কি প্রক্রিয়াতে কি কি কৌশলে আমরা উৎপাদকগুলো নির্ণয় করতে পারি, উৎপাদকের বিশ্লেষণ করতে পারি, এই সামগ্রিক জিনিসগুলো যদি আমরা প্রথমেই আর কি জেনে রাখি, তাহলে অনুশীলনের ভিতরে গিয়ে অঙ্কগুলো আমাদের খুব সহজে আমরা করতে পারবো, আমরা আটকাবো না, সমস্যা হবে না। তাই আমরা এখন অনুশীলন 3.3-এর বেসিক আলোচনা করব ইজি ম্যাথ বই থেকে। প্রথমে বলে রাখতে চাই, ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া থাকবে। যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন, যেটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। তো সবার প্রথমে উৎপাদক, উৎপাদক কাকে বলে? আমরা যখন একটি রাশি দুই বা ততোধিক রাশির গুণফলের সমান হয়, একটা রাশি লিখলাম, এই রাশিটা যদি দুই বা ততোধিক রাশি অর্থাৎ দুইটা রাশি অথবা তার চাইতেও বেশি রাশির গুণফলের সমান হয়, তখন এই প্রত্যেকটা ছোট ছোট রাশিকে এই প্রথম রাশিটির উৎপাদক বলা হবে। আমরা একটা রাশি লিখলাম, যদি দেখতে পাই একাধিক রাশির গুণ করলে এই রাশিটিকে পাওয়া যাচ্ছে, তখন ওই যে একাধিক রাশি, ওই প্রত্যেকটা রাশিকে এই প্রথম রাশিটির উৎপাদক বলা হবে। এই কথাটাই এখানে বলা হলো, কোনো রাশি দুই বা ততোধিক রাশির গুণফলের সমান হলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথমোক্ত রাশির উৎপাদক বা গুণনীয়ক বলা হয়। তাহলে উৎপাদক কাকে বলে সেটা আমরা জেনে গেলাম। উৎপাদকের বিশ্লেষণ কি? কোনো বীজগাণিতিক রাশির সম্ভাব্য উৎপাদকগুলো আমরা নির্ণয় করে সেই সবগুলো উৎপাদককে যখন আমরা পাশাপাশি গুণাকারে রাখি, এই যে গুণাকারে রাখার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলা হয় উৎপাদকে বিশ্লেষণ। কোনো বীজগাণিতিক রাশির সম্ভাব্য উৎপাদকগুলো নির্ণয় করার পর রাশিটিকে লব্ধ উৎপাদক, লব্ধ উৎপাদক মানে যেই উৎপাদকগুলো আমরা পেয়েছি ইতিমধ্যে, ওই যে বলা হয়েছে না সম্ভাব্য উৎপাদকগুলো নির্ণয় করার পর, তাহলে যেই উৎপাদকগুলো পেয়েছি সেই উৎপাদকগুলোর গুণফল রূপে যদি আমরা এই রাশিটিকে, মানে একদম প্রথমে যেই রাশিটা দেওয়া, সেই রাশিটাকে যদি আমরা একাধিক উৎপাদকের গুণফল রূপে প্রকাশ করি, এই যে করলাম, এই প্রকাশ করাটাকেই বলা হয় উৎপাদকের বিশ্লেষণ। একটা রাশি, তাকে আমরা একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করতেছি। আমরা লিখলাম a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, লিখলাম a প্লাস বি, a মাইনাস বি। দেখেন যেই বিষয়, এটা একটা রাশি, এটা একটা রাশি, এই দুইটা রাশিকে গুণ, এই রাশি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা বলবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা উৎপাদক হলো এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আরেকটা উৎপাদক হলো এ মাইনাস বি। এই যে একাধিক উৎপাদক, তাদেরকে আমরা গুণ আকারে রেখেছি, এই যে রাখার যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয় উৎপাদকের বিশ্লেষণ। অর্থাৎ একটা রাশির সকল উৎপাদকগুলোকে পাশাপাশি গুণ আকারে রাখার যে প্রক্রিয়া, এটাকে বলা হয় উৎপাদকের বিশ্লেষণ। আমরা যদি এই রাশির জাস্ট একটা উৎপাদক বের করলাম, এটাকে বলা হবে না উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে যতগুলো উৎপাদক আছে সবগুলো উৎপাদক চলে আসবে এবং সবাই পাশাপাশি গুণাকারে থাকবে। তাহলে এটাই বলা হলো, কোনো বীজগাণিতিক রাশির সম্ভাব্য উৎপাদকগুলো নির্ণয় করার পর রাশিটিকে লব্ধ উৎপাদকগুলোর গুণফল রূপে প্রকাশ করাকে উৎপাদকে বিশ্লেষণ বলা হয়। তো আমরা এই উৎপাদকের বিশ্লেষণ বিভিন্ন রকমভাবে করতে পারি, বিভিন্ন রকমভাবে উৎপাদকের বিশ্লেষণ করা যায়। যেমন এখানে বলা রয়েছে, আমরা সবার প্রথমে সাধারণ উৎপাদক নির্ণয় করার মাধ্যমে উৎপাদকের বিশ্লেষণ করতে পারি, পূর্ণবর্গ করার মাধ্যমে উৎপাদকের বিশ্লেষণ করতে পারি, দুইটি বর্গের অন্তরের মাধ্যমে উৎপাদকের বিশ্লেষণ করতে পারি। তাহলে সরল মধ্যপদ বিশ্লেষণ, এই পদ্ধতিতেও আমরা উৎপাদকের বিশ্লেষণ করতে পারি। এরপর যৌগিক মধ্যপদ বিশ্লেষণ, এরপর ঘন আকারে প্রকাশ, দুইটি ঘন এর যোগফল বা বিয়োগফল রূপে প্রকাশ, ভগ্নাংশ সহগযুক্ত রাশির উৎপাদক, এই পদ্ধতিগুলো অবলম্বন করে আমরা উৎপাদকের বিশ্লেষণ করতে পারি। এখন এই প্রত্যেকটা কৌশল বা প্রত্যেকটা পদ্ধতি নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। সবার প্রথমে আমরা যেইটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাধারণ উৎপাদক। তাহলে চলেন আমরা সাধারণ উৎপাদক নিয়ে বিস্তারিত আলোচনা করি। আমরা বললাম সাধারণ উৎপাদক,
অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করতে গিয়ে প্রথমে আমরা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারি। অর্থাৎ এখানে যে পদ্ধতিগুলোর নাম বললাম আমরা, একটা পদ্ধতি অবলম্বন করে উৎপাদক বিশ্লেষণ করতে পারি। যদি ওই পদ্ধতি অবলম্বন করা না যায় তাহলে আরেকটা পদ্ধতি অবলম্বন করব। যদি ওই পদ্ধতি অবলম্বন করা না যায় তাহলে আরেকটা পদ্ধতি অবলম্বন করব। অর্থাৎ যে কোনো একভাবে যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে ফেলতে পারি। তো সবার প্রথমে আমরা যেই পদ্ধতিটা ব্যবহার করতে চাই সেটি হচ্ছে সাধারণ উৎপাদক অর্থাৎ কমন ফ্যাক্টর। কোনো বহুপদীর প্রত্যেক পদে কোনো সাধারণ উৎপাদক থাকলে তা প্রথমে বের করে নিতে হয়। অর্থাৎ একটা বহুপদী দিল, একটা রাশি দিল, তার প্রত্যেকটা পদের মধ্যে যদি কোনো সাধারণ উৎপাদক থাকে, সাধারণ উৎপাদক মানে যেই উৎপাদকটা প্রত্যেকটা পদের মধ্যে আছে, যেই উৎপাদকটা প্রত্যেকটা পদের মধ্যে আছে যদি থাকে তাহলে তাকে আগে নির্ণয় করে নিতে হবে, এরপরে বাকি কাজ। যেমন আমরা লিখলাম 2a² প্লাস 8ab² প্লাস 12ab। খেয়াল করে দেখেন 2, 8, 12। আচ্ছা 2, 8, 12 এগুলোর মধ্য থেকে আমরা 2 কমন নিতে পারি না? 2 কমন নিতে পারি না বলেন? কারণ 2 দিয়ে এখানে সবাইকে ভাগ করা যাবে, 2 দিয়ে 2কে ভাগ করা যাবে, 2 দিয়ে 8কে ভাগ করা যাবে, 2 দিয়ে 12কে ভাগ করা যাবে, তাহলে আমরা 2 কমন নিতে পারি। আচ্ছা ঠিক আছে, এটা নিলাম। তারপর এখানে আছে a²b, ab², ab। এখান থেকে কি কমন নেওয়া যেতে পারে? এখানে a², এখানে a, এখানে a, তাহলে আমরা a কমন নিব, a সবার মধ্যে আছে। এরপরে এখানে b, b² b, আমরা b কমন নিব। তাহলে আমরা বলতে পারি এই 2ab এখানের প্রত্যেকটা পদের মধ্যে রয়েছে, 2ab এখানের প্রত্যেকটা পদের মধ্যে রয়েছে। আমরা 2ab দ্বারা 2a²bকে ভাগ করতে পারি, 2ab দ্বারা 8ab² ভাগ করতে পারি, 2ab দ্বারা 12ab ভাগ করতে পারি। তাহলে আমরা এই 2ab এটাকে প্রথমে নির্ণয় করে নিলাম। এটাই বলা হয়েছে যে প্রত্যেক পদে যদি কোনো সাধারণ উৎপাদক থাকে তাহলে সেটা প্রথমে বের করে আমাদেরকে নিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা 2abটা নির্ণয় করে নিলাম, এরপরে বাকি যা কিছু আছে তাদেরকে লিখলাম। 2ab দ্বারা এটাকে ভাগ করব, 2ab দ্বারা যদি এটাকে ভাগ করে দিলে 2 2 কাটা, a দিয়ে a² কাটলে শুধু a থাকে আর b কাটা, তাহলে শুধু a রইল। তারপর 2ab দ্বারা 8ab² ভাগ করব, তাহলে 4b থাকে। তারপর 2ab দ্বারা 12ab ভাগ করব, তাহলে এখানের মধ্যে 6 থাকে। তো এই হচ্ছে বিষয় যে আমরা দেখব যেই বহুপদীটা আমরা লিখলাম প্রত্যেকটা পদের কোনো সাধারণ উৎপাদক রয়েছে কিনা। যদি সাধারণ উৎপাদক থাকে তাহলে সেটাকে আমরা সবার প্রথমে নির্ণয় করে নিব, এরপর সেটা দিয়ে সবাইকে ভাগ করলে পরবর্তী উৎপাদক আমাদের সামনে চলে আসবে। আমরা কিন্তু এই মুহূর্তে বলতে পারি যে আমাদের সামনে এই যে বহুপদীটা রয়েছে এই বহুপদীকে উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেছে। সেটা কিভাবে করে? সেটা হলো এই 2ab একটা উৎপাদক, a + 4b + 6 এটা আরেকটা উৎপাদক, মাঝখানে গুণ চিহ্ন। তার মানে এই দুইটা উৎপাদককে গুণ করার দ্বারা এই রাশিটা পাওয়া যাবে। সেই ক্ষেত্রে এই রাশিটার একটা উৎপাদক এটা, এই রাশিটার আরও একটা উৎপাদক এটা। এই যে আমরা কাজটা করলাম এই পুরাটাকে বলা হবে উৎপাদকে বিশ্লেষণ। তাহলে আমরা এটা দেখলাম, এরপর আরও উদাহরণ দেখব। আমরা আরও উদাহরণ দেখব। এখানে আরেকটা লিখলাম xy * a - b প্লাস 3yz * a - b। আচ্ছা একটু খেয়াল করে দেখেন, এই যে প্লাস চিহ্ন তার আগে একটা অংশ, প্লাস চিহ্নের পরে আরেকটা অংশ, দুইটা অংশ দেখতেছি। তো এই যে এটা একটা পদ, এটা আরেকটা পদ, এই পদের মধ্যেও a - b আছে, এই পদের মধ্যেও a - b আছে। তাহলে দুইটা পদের মধ্যেই আমরা a - b দেখতেছি, এই a - b দুইটা পদের মধ্যে আছে। তাহলে তাকে আমরা আগে লিখে নিব, এইটাকে আমরা উৎপাদক হিসাবে নিয়ে নিলাম। এখন এই a - b দ্বারা এটাকে যদি ভাগ করি তাহলে xy থাকে, তারপরে প্লাস চিহ্ন। এবার a - b দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে 3yz থাকে। তাহলে দেখেন আমরা এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করার মাধ্যমে এই উৎপাদকগুলো পেলাম। এটাও একটা উৎপাদক, এটাও একটা উৎপাদক, এই রাশিটার এটা একটা উৎপাদক, এটা আরেকটা উৎপাদক। এই যে একাধিক উৎপাদক তাদেরকে গুণ করলে গুণফল হিসাবে এই রাশিটাকে পাওয়া যাবে। এই যে কার্যক্রমটা এটাকেই বলা হবে উৎপাদকে বিশ্লেষণ। তাহলে আমরা সবার প্রথমে যেই কাজটা করব যে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে সবার প্রথমে দেখব সাধারণ উৎপাদক আছে কি না। সাধারণ উৎপাদক কি? প্রত্যেকটা পদের মধ্য থেকে আমরা কোনো উৎপাদক নিতে পারি কিনা, এটা হচ্ছে কমন ফ্যাক্টর, সাধারণ উৎপাদক। তো আমরা যদি পারি তাহলে সেটাকে আগে লিখে ফেলবো, এরপরে বাকি কাজ। ঠিক আছে? আচ্ছা, তো সাধারণ উৎপাদকের এই বিষয়টা গেল, এটা একটা পদ্ধতি।
যদি আমরা দেখি যে না সাধারণ উৎপাদক ওইভাবে করে করতে পারতেছি না, তো আরও পদ্ধতি রয়েছে, বিভিন্ন রকমের পদ্ধতি রয়েছে। যেমন পূর্ণবর্গ, এটা একটা পদ্ধতি। পূর্ণবর্গ, এই পূর্ণবর্গ পদ্ধতিটা কি? একটা রাশিকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করে তারপরে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। সবার প্রথমে জানা দরকার পূর্ণবর্গ বলতে কি বোঝায়। আমি লিখলাম একটা সংখ্যা 3, এই 3কে যদি আবার 3 দ্বারাই গুণ করি তাহলে আমরা পাবো 9। এই 9কে বলা হবে পূর্ণবর্গ সংখ্যা। এই 9কে বলা হবে পূর্ণবর্গ সংখ্যা। একটি সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করার ফলে যেই গুণফল পাওয়া যায় তাকেই বলা হবে পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা আরেকভাবে বলতে পারি যে এই সংখ্যাটিকে যদি আমরা বর্গমূল করি তাহলে এই একটা রাশি আমরা পাবো, একটা পূর্ণ সংখ্যা পাবো। তো এখানের মধ্যে দেখেন আমরা যেই কাজটা করতেছি, আমরা লিখলাম a² + 4a + 4, এটা একটা রাশি। এখন এই রাশিটাকে আমরা একটু ভাঙতে পারি, খেয়াল করেন সবাই। এই রাশিটাকে আমরা একটু ভাঙতে পারি। কেমন ভাঙতে পারি? a² লিখলাম, আচ্ছা এই যে 4, আমরা 4কে লিখলাম 2² লেখা যায়, 4কে 2² লেখা যায়, আচ্ছা লিখলাম। এখন আমরা সূত্র অ্যাপ্লাই করার জন্য যেহেতু পূর্ণবর্গ চাচ্ছি, পূর্ণবর্গ করার ক্ষেত্রে যখন এইরকম রাশি থাকবে তাদেরকে আমরা ব্র্যাকেটের উপরে স্কয়ার নিয়ে আসার চেষ্টা করব। আমাদেরকে একটা রাশি দিল, বললো এটার উৎপাদক বের করো। তো উৎপাদক বের করার জন্য আমরা দেখলাম সাধারণ উৎপাদক ওইভাবে করে করতে পারতেছি না, তাহলে একটা কাজ করি, দেখি পারি কিনা পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে। কিভাবে করে? পূর্ণবর্গ আকারে। এটা কিভাবে করে হবে? সেটা হচ্ছে যেই রাশিটা আমাকে দিল তাকে যেভাবে হোক বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করে একটা ব্র্যাকেট দিয়ে স্কয়ার আনতে পারে কিনা, ব্র্যাকেট দিয়ে স্কয়ার আনতে পারে কিনা। যদি দেখি যে হ্যাঁ ব্র্যাকেট দিয়ে স্কয়ার আনতে পারছি, তার মানে বুঝতে হবে পূর্ণবর্গ আকারে প্রকাশ করে ফেলতে পারছি। হ্যাঁ, যদি দেখি যে ব্র্যাকেটের উপরে স্কয়ার নিয়ে আসতে পারছি, তার মানে পূর্ণবর্গ আকারে প্রকাশ করা হয়ে গিয়েছে, তখন আমাদের অঙ্কটা কমপ্লিট হবে। তাহলে a², তো লিখলাম a², এই যে 4 লিখলাম 2²। এখন আমরা সূত্র অ্যাপ্লাই করার জন্য a² প্লাস এই 2টা হচ্ছে সূত্রের জন্য, a² প্লাস 2ab, আমরা এই a কে ai বলবো আর এই 2কে b বলবো, তাহলে a² প্লাস 2ab। কেউ কেউ বলতে পারেন স্যার এটাও তো 2, এটাও তো 2। আমি বারবারে বলতেছি এটা হচ্ছে সূত্রের জন্য বলতেছি 2, এটা সূত্রের জন্য বলতেছি 2, আর এই 2কে আমরা বলবো b। এই যে এই 2কে এখান থেকে এনেছি, তাহলে a² প্লাস 2ab প্লাস b²। এটা কিসের সূত্র? এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র। এটা a প্লাস b হোল স্কয়ারের সূত্র। ওকে, তাহলে খেয়াল করে দেখেন প্রথমে যেই রাশিটা ছিল আমরা কিন্তু এই মুহূর্তে তাকে a প্লাস b হোল স্কয়ারের যে সূত্র এই আকারে প্রকাশ করে ফেলতে পারছি, ব্র্যাকেটের উপরে স্কয়ার চলে আসছে। প্রথম যে রাশিটা ছিল তাকে আমরা এখন ব্র্যাকেটের উপরে স্কয়ার দিয়ে প্রকাশ করে ফেলতে পারছি, তার মানে পূর্ণবর্গ হয়ে গেছে। এই রাশিটাকে আমরা পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে পারছি। এখন কি করব? আচ্ছা, কোনো কিছুর উপরে স্কয়ার থাকা মানে কি? ওই জিনিসটা 2 বার গুণ। কোনো কিছুর উপরে স্কয়ার থাকা মানে ওই জিনিসটা 2 বার গুণ। তাহলে ব্র্যাকেটের উপরে স্কয়ার থাকা মানে কি? এই একই ব্র্যাকেট 2 বার গুণ, একই ব্র্যাকেট 2 বার গুণ আকারে থাকবে। তাহলে সেই ক্ষেত্রে a প্লাস 2 হোল স্কয়ার, তাহলে অবশ্যই a প্লাস 2 আবার a প্লাস 2 তারা গুণ আকারে থাকবে। তাহলে আমরা কি করলাম? প্রথমে যে রাশিটা দেওয়া তাকে বিভিন্ন রকমভাবে সূত্র অ্যাপ্লাই করার মাধ্যমে পূর্ণবর্গ আকারে প্রকাশ করেছি। এবার আমরা বললাম ব্র্যাকেটের উপরে স্কয়ার আছে, তাহলে ব্র্যাকেটকে তো 2 বার গুণ আকারে লেখা যায়, আমরা ব্র্যাকেটকে 2 বার গুণ আকারে লিখে দিলাম। এই ক্ষেত্রে আমরা বলতে পারি a² প্লাস 4a প্লাস 4 এটার উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গিয়েছে। এই যে দুইটা রাশিকে পাশাপাশি আমরা গুণ আকারে লিখেছি, এই দুইটা রাশিকে যদি আমরা গুণ করি তাহলে গুণফল হিসাবে এই রাশিটাকে পাবো, তাহলে আমরা বলবো এইগুলো হচ্ছে উৎপাদক। এই কাজটাকে বলা হবে উৎপাদকে বিশ্লেষণ। তাহলে পূর্ণবর্গ আকারে করা যায়। তাহলে পূর্ণবর্গ আকারে প্রকাশ করে ফেললাম। এরপরে আমরা যেই পদ্ধতিটা অবলম্বন করব সেই পদ্ধতিটা হচ্ছে দুইটি বর্গের অন্তর, দুইটি বর্গের অন্তর, দুইটি বর্গের অন্তর, দুইটা স্কয়ার মাঝখানে মাইনাস চিহ্ন, একটা ব্র্যাকেটের উপরে স্কয়ার আর একটা ব্র্যাকেটের উপরে স্কয়ার মাঝখানে মাইনাস চিহ্ন। তাহলে এই যে স্কয়ার আমরা ইংরেজিতে বলতেছি স্কয়ার, বাংলায় কি? বর্গ। তাহলে দুইটি বর্গের অন্তর, বিয়োগকে আমরা অন্তর বলি, তাহলে দুইটি বর্গের অন্তর রূপে প্রকাশ করেও অঙ্কটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। কোনো একটা রাশিকে, একটি রাশিকে দুইটি বর্গের অন্তর রূপে প্রকাশ করা যায়।
এবং সেই ক্ষেত্রে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা প্রয়োগ করা যাবে। দেখেন আমরা একটা রাশি লিখলাম, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24। আমরা এক্স স্কোয়ার তো এক্স স্কোয়ারই লিখলাম, আচ্ছা ঠিক আছে। 24কে লিখলাম 5 স্কোয়ার, 24কে কী লিখলাম 5 স্কোয়ার। এখন ঘটনা তো ঘটে গেছে, 5 স্কোয়ার মানে তো 25, কিন্তু এখানে তো আছে 24, তাহলে আমি তো এক বেশি লিখে ফেলছি। এখানে আছে 24, আমি লিখে ফেলছি 25, তো এক বেশি লিখে ফেলছি না। অঙ্কের তো এটা সিস্টেম নাই, অঙ্কের কাজ হচ্ছে এই লাইনে যা আছে পরের লাইনে তাই থাকে, চেহারা পাল্টাইতে পারে কিন্তু মান যেন ঠিক থাকে। তাহলে আগের লাইনে আছে 24, এই লাইনে 25 হয়ে গেলে তো হবে না। তো এক যেহেতু বেশি লিখছি তো এক কমাই দেই, তাহলে তো ভেজাল শেষ। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখলাম -1। তাহলে খেয়াল করেন এই মুহূর্তে এই এক্সকে আমরা বলবো মনে মনে এ, আর এই 5কে আমরা বলবো মনে মনে বি। তাহলে এক্স হচ্ছে এ, 5 হচ্ছে বি। আসেন এবার আমরা একটা সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করি, এ স্কোয়ার প্লাস 2ab। দেখেন তো 5 দুগুণে 10 আর এক্স পাশে, 5 দুগুণে 10 আর এক্স পাশে, তাহলে 10x। আর 5 স্কোয়ার মানে 25, সেখান থেকে এক বিয়োগ করে দিলাম, তাহলে তো 24 হয়। তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করার জন্য মূলত এই কাজটা করেছি। তাহলে এক্স স্কোয়ারকে লিখলাম এক্স স্কোয়ার, 24কে লিখলাম 5 স্কোয়ারের নাম দিয়ে, এবং এক বেশি হওয়ার কারণে এক বাদ দিয়ে দিলাম। আর মাঝখানে কীভাবে করে লিখলাম, এটা হচ্ছে সূত্রের 2। তাহলে 2, এই এক্সকে আমরা বলেছি এ, এই 5কে আমরা বলেছি বি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখেন তো এখন কি কোনো সূত্র অ্যাপ্লাই হয় কিনা, এখানে কোনো সূত্র অ্যাপ্লাই হয় কিনা। এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 5 প্লাস 5 স্কোয়ার, এটাকে কী বলা যেতে পারে, এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এক্স প্লাস 5 হোল স্কোয়ার। আর এই যে এখানে যে 1 আছে, আচ্ছা 1কে কি আমরা বলতে পারি 1 স্কোয়ার। 1-এর উপরে স্কোয়ার দিলে কি মানের কোনো পরিবর্তন ঘটে না, 1-এর উপরে স্কোয়ার দিলে মানের কোনো পরিবর্তন ঘটে না। কিন্তু আমি যদি এখন স্কোয়ার দেই, এটা আমার জন্য সুবিধা হবে, আমি এখানে সূত্র অ্যাপ্লাই করতে পারবো, উৎপাদকের বিশ্লেষণটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে 1-এর জায়গাতে লিখলাম 1 স্কোয়ার। এখন আমরা বলতে পারি যে এই যে ব্র্যাকেটের ভিতরে এক্স প্লাস 5 আছে, এটা একটা রাশি, এই যে 1 এটা একটা রাশি, এই রাশির উপরে বর্গ দেওয়া, এই রাশির উপরে বর্গ দেওয়া, দুইটা বর্গ মাঝখানে মাইনাস চিহ্ন। খেয়াল করে দেখেন 2টা বর্গ মাঝখানে মাইনাস চিহ্ন। তো আমরা বলেছি যে উৎপাদকে বিশ্লেষণ করার এটাও একটা পদ্ধতি, যে আমরা 2টি বর্গের অন্তররূপে আগে প্রকাশ করব। যেই রাশিটা আমাকে দেওয়া তাকে আগে আমি 2টা বর্গের অন্তররূপে প্রকাশ করব, তারপরে উৎপাদকে বিশ্লেষণ। তাহলে সেই ক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24, এটিকে আমরা 2টি বর্গের অন্তররূপে আগে প্রকাশ করলাম। এই বর্গ থেকে এই বর্গ বিয়োগ করলে এটা আসবে ঘুরে ফিরে, তাহলে 2টি বর্গের অন্তররূপে এই রাশিটিকে প্রকাশ করেছি। এখন আমরা পরবর্তী লাইনে গিয়ে লিখতে পারি যে এই ব্র্যাকেটের ভিতরে থাকা এক্স প্লাস 5কে আমরা বলতে পারি এ, আর এই 1কে আমরা বলতে পারি বি। এই ব্র্যাকেটের ভিতরে থাকা এক্স প্লাস 5কে বলতে পারি এ, এই 1কে বলতে পারি বি। তাহলে আমরা বলবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি, এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখেন আমরা এখানে উৎপাদকের বিশ্লেষণ করে ফেললাম। এই রাশিটাকে প্রথমে 2টি বর্গের অন্তররূপে প্রকাশ করেছি, তারপরে উৎপাদকে বিশ্লেষণ করেছি। তাহলে এটাও একটা পদ্ধতি, 2টি বর্গের অন্তররূপে প্রকাশ। তাহলে এই পদ্ধতিতে আমরা শিখলাম। এছাড়াও আরও বিভিন্ন রকমের পদ্ধতি আছে, যখন অঙ্কের মধ্যে যেই পদ্ধতি অ্যাপ্লাই করা যায়, যেই পদ্ধতি অ্যাপ্লাই করে উৎপাদকে বিশ্লেষণ করে ফেলা যায়, আমরা ওই পদ্ধতি অবলম্বন করব। যেমন সরল মধ্যপদ বিশ্লেষণ। এটা কি? সরল মধ্যপদ বিশ্লেষণের ক্ষেত্রে এই যে সবার প্রথমে যে এক্স স্কোয়ার আছে, তার সামনে সহগ হিসাবে শুধুমাত্র 1 থাকবে। সরল মধ্যপদ বিশ্লেষণের ক্ষেত্রে এক্স স্কোয়ারের সামনে সহগ হিসেবে শুধুই মাত্র 1 থাকবে, অর্থাৎ আর অন্য কোনো সংখ্যা থাকবে না এক্স স্কোয়ারের সামনে। এবং মাঝের যেই সংখ্যাটা আছে তাকে আমরা এমনভাবে ভাঙতে পারবো, এ প্লাস বি যোগ করলে মাঝের ওই সংখ্যাটা হয়ে যাবে, এবং ওই এ আর বি তাদেরকে গুণ করলে এই শেষের পদটা আমরা পাবো। তাহলে কথাটা একটু বোঝার চেষ্টা করি। আমাকে এমন একটা রাশি দিল যেই রাশিটাতে এক্স স্কোয়ারের সামনে 1 আছে। আচ্ছা এই অঙ্কটা এক্স দিয়ে, এই জন্য এক্স স্কোয়ার বলতেছি। এই অঙ্কটা যদি ওয়াই থাকতো তাহলে আমি ওয়াই স্কোয়ার বলতাম।
এটা যদি বি থাকতো আমি বি স্কোয়ার বলতাম। আচ্ছা, তো এক্স স্কোয়ারের সামনে 1 থাকবে এবং মাঝখানে যেই পদটা থাকবে, দেখেন এখানে কি বলছি, মধ্যপদ। এই যে মধ্যপদ, এক কথায় বলতে গেলে আমরা যে বলি না, কথায় কথায় বলি মিডল টার্ম করতে হবে, মিডল টার্ম করতে হবে। চলো আমরা এখন মিডল টার্ম করে দিই, অঙ্কটা সমাধান হয়ে যাবে। এই যে মিডল টার্ম, মিডল মানে তো মধ্য, মধ্য, আর টার্ম মানে পদ, তাহলে মধ্যপদ। তাহলে সরল মধ্যপদ বিশ্লেষণ, এই সরল মধ্যপদ বিশ্লেষণের ক্ষেত্রে প্রথমে যে এক্স স্কোয়ার আছে তার সামনে থাকবে 1, আর মাঝখানে যেই পদটা থাকবে তাকে আমরা দুইটা সংখ্যার মাধ্যমে ভাঙতে পারবো। দুইটা সংখ্যা যোগ করলে মাঝখানের পদটা হবে এবং ওই দুইটা সংখ্যা গুণ করলে শেষের পদ হবে। আমি আবারও বলতেছি, সরল মধ্যপদ বিশ্লেষণ, মাঝখানের যেই পদ তাকে আমরা ভাঙতে পারবো। এমন দুইটা সংখ্যা আমরা আনবো অঙ্কের মধ্যে যাদেরকে যোগ করলে, যোগ বা বিয়োগ করলে মাঝখানেরটার সমান হবে এবং গুণ করলে শেষেরটার সমান হবে। তখন ফলাফল হিসেবে পাওয়া যাবে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। যদি এটা ওয়াই দ্বারা থাকতো তাহলে ওয়াই প্লাস এ ওয়াই প্লাস বি, ঠিক আছে। যদি এটা পি দ্বারা থাকতো তাহলে পি প্লাস এ পি প্লাস বি। দেখেন আমরা একটা উদাহরণ দিই, হ্যাঁ একটা উদাহরণ দিই। এক্স স্কোয়ার প্লাস 12x প্লাস 35, এখানের মধ্যে এক্স স্কোয়ারের সামনে কিন্তু আর কোনো সংখ্যা নাই, শুধুমাত্র 1 আছে। এক্স স্কোয়ারের সামনে শুধুমাত্র 1 আছে, তার মানে কোনো ভেজাল নাই, তার মানে কোনো ভেজাল নাই। এই জন্য তো বলা হয়েছে সরল, এই জন্য তো বলা হয়েছে সরল, আর কোনো ভেজাল নেই। এবার দেখেন এই যে মাঝখানে যে আছে 12 আর এখানে আছে 35, আমরা এখানে লিখলাম 12 আর এখানে লিখলাম 35। এমন দুইটা সংখ্যা আমরা আনবো যাদেরকে যোগ বা বিয়োগ করলে 12 হবে, ওই যে মাঝখানের পদ, মাঝখানের পদ তার সমান হবে। এমন দুইটা সংখ্যা আনবো যাদেরকে যোগ বা বিয়োগ করলে মাঝখানের পদের সমান হবে এবং গুণ করলে শেষের পদের সমান হবে। আমরা এখানের মধ্যে বলতে পারি যে 5 আর 7 যোগ করলে 12 হয়, 5 আর 7 গুণ করলে 35 হয়। কেউ কেউ বলতে পারেন স্যার 12, এটা তো স্যার 8 আর 4 যোগ করলেও 12 হয়, স্যার 6 আর 6 যোগ করলেও তো 12 হয়, 11 আর 1 যোগ করলেও তো 12 হয়। বিভিন্ন রকমভাবে হয়, কিন্তু আমাকে মাথায় রাখতে হবে দুইটা জায়গাতে যেন মিলে। কেমন মিলে? আমি এমন দুইটা সংখ্যা নিব যাদেরকে যোগ বা বিয়োগ করলে মাঝখানে, এই যে মাঝখানের যে সংখ্যাটা, মাঝখানের যে সংখ্যাটা তার সমান হবে, একই সাথে ওই দুইটা সংখ্যাকে গুণ করলে ওই শেষের পদের সমান হবে। দুইটা শর্ত মানতে হবে। এখন আপনি ভাবেন 10 আর 2 যোগ করলে 12 হয়, 10 আর 2 গুণ করলে কি 35 হয়? 8 আর 4 যোগ করলে 12 হয়, 8 আর 4 গুণ করলে কি 35 হয়? হয় না। এক একটা জায়গাতে শর্ত ব্রেক করতেছে, শর্ত ব্রেক করতেছে। আমরা দেখলাম 5 এবং 7 এই দুইটা সংখ্যাকে যোগ করলে 12 হয়, এই দুইটা সংখ্যাকে গুণ করলে 35 হয়। এই কারণে আমরা এই দুইটা সংখ্যাকে নিয়েছি। তাহলে আমরা 12কে ভাঙলাম 5 যোগ 7 এই আকারে, 35কে ভেঙে লিখলাম 5 7 35। সেই ক্ষেত্রে আমরা লিখে দিলাম x প্লাস 5 x প্লাস 7। এটাকে আমরা আরেকটুখানি বিস্তৃতভাবে করতে পারি। আমরা সাধারণত যেভাবে করে উৎপাদকে বিশ্লেষণ করে থাকি আর কি, এক্স স্কোয়ার প্লাস 12x প্লাস 35, পরবর্তী লাইনে গিয়ে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 5x প্লাস 35, পরবর্তী লাইনে গিয়ে x কমন নেওয়া যায় তাহলে x প্লাস 7, এখান থেকে 5 কমন নেওয়া যায় তাহলে x প্লাস 7, পরবর্তী লাইনে গিয়ে দুইটা ব্র্যাকেটের মধ্যে একই তথ্য, তাহলে আমরা একবার কমন হিসাবে লিখলাম আর বাকিগুলোকে ব্র্যাকেটের ভিতরে লিখে দিলাম। দেখেন এই ফলাফলটাই কিন্তু এখানে চলে এসেছে। তাহলে সরল মধ্যপদ বিশ্লেষণ, মধ্যপদ মিডল টার্ম, তাহলে মাঝখানের পদটাকে ভাঙতে হবে। সরল বললো কেন? ওই যে এক্স স্কোয়ারের সামনে শুধুমাত্র 1 আছে, সহগ 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 হিসেবে শুধুমাত্র 1 আছে, এই কারণে কোনো ভেজাল হয় নাই। যদি এখানে মধ্যে অন্য কোনো সংখ্যা থাকতো তাহলে আমাদেরকে আবার এই শেষেরটার সাথে প্রথমটাকে গুণ করে করা লাগতো, সেটা নিয়েও কথা আসবে, একটু পরে সেটা নিয়ে কথা বলবো। তাহলে সরল মধ্যপদ বিশ্লেষণ, মাঝখানের পদটাকে ভেঙে দুইটা সংখ্যা আনলাম এবং প্রথমে যে এক্স স্কোয়ার আছে তার সামনে শুধুমাত্র 1 রয়েছে, এজন্য কোনো ভেজাল হয় নাই, এজন্য এটাকে বলা হলো সরল মধ্যপদ বিশ্লেষণ। এরপরে যেই পদ্ধতিটা রয়েছে সেটি হচ্ছে যৌগিক মধ্যপদ বিশ্লেষণ। আমরা এখন যৌগিক মধ্যপদ বিশ্লেষণ নিয়ে কথা বলবো। যৌগিক মধ্যপদ বিশ্লেষণ কি? আমরা এইমাত্র শিখলাম সরল মধ্যপদ বিশ্লেষণ। সরল মধ্যপদ বিশ্লেষণ যা, যৌগিক মধ্যপদ বিশ্লেষণ তা, শুধু একটা জায়গার মধ্যে তফাৎ আছে। সেটা কি? সরল মধ্যপদ বিশ্লেষণের ক্ষেত্রে এই যে প্রথমে যে এক্স স্কোয়ার তার সামনে শুধু 1 ছিল, এই কারণে এক্স স্কোয়ারের সামনে যে 1 তাকে নিয়ে আমাদেরকে আলাদা করে কোনো কাজ করতে হয় নাই। আমরা সরাসরি মধ্যপদ আর একেবারে শেষ পদ এদেরকে নিয়ে কাজ করেছি। প্রথম পদে এক্স স্কোয়ারের সামনে যে 1 আছে এটাকে নিয়ে কোনো কাজ করতে হয় নাই, এই জন্য আমরা বলতেছিলাম সরল সরল। আর ঠিক এই মুহূর্তে আমরা বলতেছি যৌগিক
মধ্যপদ বিশ্লেষণ। এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে এক্স স্কোয়ারের সামনে 1 ব্যতীত অন্য একটা সংখ্যা থাকবে, মানে 1 না অন্য কোনো সংখ্যা থাকবে। তখন আমাদেরকে এই যে প্রথমের সংখ্যাটা এইটা আর একেবারে শেষে যেই সংখ্যাটা এইটা, এই দুইটাকে আগে গুণ করতে হবে। 3 14 42 হয়। আচ্ছা, মাঝখানে কত আছে? মাঝখানে আছে -1। ঠিক আছে, আমরা লিখব -1। তাহলে দেখেন একদম প্রথমে যেই পদ আছে তার যে সংখ্যাটা সহগ সেটা আর একেবারে শেষের সংখ্যাটা, এই দুইটাকে গুণ করতে হবে। প্রথমের সহগটা আর একেবারে শেষের সংখ্যাটা, অর্থাৎ চলক বর্জিত পদ, এই দুইটা সংখ্যাকে গুণ করতে হবে। গুণফলটা লিখলাম। আর মাঝখানের সহগ হিসাবে যেটা আছে তাকে আমরা লিখলাম। এখনও কিন্তু মধ্যপদ বিশ্লেষণ, দেখেন মধ্যপদ বিশ্লেষণ, কিন্তু এখন বলা হয়েছে যৌগিক। কি? যৌগিক। আচ্ছা ঠিক আছে। তো আমরা এখন দেখব এমন দুইটা সংখ্যা আমরা অঙ্কের মধ্যে আনবো যাদেরকে গুণ করলে 42 হয়, যোগ বা বিয়োগ করলে -1 হয়। আমরা বলতে পারি 6 7 42, 6 7 42, এটা আমরা বলতে পারি। এখন আমরা যদি 7-এর সামনে মাইনাস চিহ্ন দিই, 6-এর সামনে প্লাস চিহ্ন দিই, তাহলে কিন্তু অঙ্ক ঠিক হয়ে যায়। 6 7 42 আর 7-এর সামনে বিয়োগ, 6-এর সামনে যোগ, তাহলে কিন্তু ক্যালকুলেশন করলে -1 হয়ে যায়। বাস, আমরা দুইটা সংখ্যা পেয়ে গেলাম। এই যে মাঝখানে যে -1 ছিল, মাঝখানে যেই -1 ছিল তাকে আমরা এখন ভেঙে এইভাবে করে লিখলাম, -7x + 6x, ক্যালকুলেশন করলে -x হয়। তাহলে এখানে কাজটার ব্যতিক্রমটা কোন জায়গাতে? এখানে ব্যতিক্রমটা হচ্ছে যে একেবারে শুরুতে এক্স স্কোয়ারের সামনে একটা সংখ্যা আছে এবং এটা 1 না, 1 ব্যতীত অন্য একটা সংখ্যা। 1 থাকলে তো কিছু করতেই হবে না। এই যে আগেরটাতে এক্স স্কোয়ারের সামনে 1 ছিল, তো কিছু করতেই হয় নাই, মাঝখানেরটা আর শেষেরটা নিয়ে কাজ করে ফেলছি। আর এখন যৌগিক, এই ক্ষেত্রে প্রথম যেই পদ সেখানে এক্স স্কোয়ারের সামনে একটা সংখ্যা থাকবে, মাঝখানের পদটাতে একটা সহগ, আবার শেষে একটা সংখ্যা। প্রথমটার সাথে শেষেরটা গুণ করতে হবে, গুণফল লিখলাম, আর মাঝখানেরটা সংখ্যাটা আলাদা করে লিখলাম। এমন দুইটা সংখ্যা আমরা নিব যাদেরকে গুণ করলে ওই যে দুইটা সংখ্যা গুণ করেছিলাম তার সমান হবে। দুইটা সংখ্যা গুণ করে যেই গুণফল পেয়েছি এমন দুইটা সংখ্যা আনবো যাদেরকে গুণ করলে ওই গুণফলের সমান হয়, যোগ বিয়োগ করলে মাঝখানেরটার সমান হয়। এই যে প্রথমটাকে কাজে লাগানো হচ্ছে। এবং দেখেন অঙ্কটার ফলাফলের মধ্যে কি ঘটনা ঘটবে। অঙ্কটার ফলাফলের মধ্যে আমরা দেখলাম এক্সের সামনে কিন্তু সহগ আছে, এই এক্সের সামনে নাই, কিন্তু এই এক্সের সামনে আছে। আগের অঙ্কটার মধ্যে দেখেন এক্সের সামনে কিছু নাই, এক্সের সামনে কিছু নাই, মানে 1 1 1, এক্সের সামনে 1। কিন্তু এখনকার অঙ্কটার মধ্যে এই এক্সের সামনে কিন্তু 3 আছে। তো এই যে বিষয়টা আমাদেরকে সব কিছু কানেকশন করতে হয়েছে, প্রথমটার সাথে একেবারে শেষেরটা গুণ করে লিখতে হয়েছে, মাঝখানেরটা লিখতে হয়েছে। দুইটা সংখ্যা আনবো যাদেরকে গুণ করলে এই গুণফলের সমান হয়, যোগ বা বিয়োগ করলে এই মধ্যপদের সমান হয়। এই যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয় যৌগিক মধ্যপদ বিশ্লেষণ। এটাও মিডল টার্ম করেছি আমরা, মিডল টার্ম মধ্যপদ বিশ্লেষণ। কিন্তু এখানে প্রথম পদের সহগটাকেও হিসাবে নেওয়া লাগছে, আর আগেরটার মধ্যে মিডল টার্ম করেছি কিন্তু প্রথম পদের সহগকে আর হিসাবে নেওয়া প্রয়োজন পড়ে নাই। তো এই হচ্ছে তফাৎটা, সরল মধ্যপদ বিশ্লেষণ আর এখন একটা যৌগিক মধ্যপদ বিশ্লেষণ। এইটা ax² + bx + c অর্থাৎ দ্বিঘাত সমীকরণের যে আদর্শ রূপ, এই রূপে থাকে। এক্স স্কোয়ারের সামনে সহগটা থাকবে, এক ব্যতীত অন্য কোনো সংখ্যা থাকবে। আচ্ছা, তাহলে এটা আমরা শিখলাম। তাহলে এই পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। এই যে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম, আমাদেরকে প্রথমে যে রাশিটা দিল, হ্যাঁ 3x² - x - 14, এই রাশিটাকে এই দুইটা রাশির গুণফল রূপে প্রকাশ করা গিয়েছে। আমরা এই দুইটা রাশিকে যদি গুণ করি তাহলে গুণফল হিসাবে এই রাশিটা পাবো। তাহলে এইটাকে বলা হবে, এই যে 3x - 7, এটাকে বলা হবে এই রাশিটার উৎপাদক। x + 2, এইটাকে বলা হবে এই রাশিটার উৎপাদক। ঠিক আছে? তাহলে এই রাশিকে একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা গিয়েছে। এই প্রত্যেকটা রাশিকে এই প্রথম রাশিটার উৎপাদক বলা হবে, আর এই সম্পূর্ণ প্রক্রিয়াটাকে বলা হবে উৎপাদকে বিশ্লেষণ, যেখানে সবগুলো উৎপাদক পাশাপাশি গুণ আকারে রয়েছে। এরপর আমরা যেই কাজটা দেখব সেটি হচ্ছে ঘন আকারে প্রকাশ। উৎপাদকে বিশ্লেষণের এটাও একটা পদ্ধতি, ঘন আকারে প্রকাশ। একটি রাশিকে পূর্ণ ঘন আকারে প্রকাশ করে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। যেমন
এখানের মধ্যে 27a³ প্লাস 108a² বি প্লাস 144ab² প্লাস 64b³ এখানে 27a³ আমরা লিখতে পারি 3a³ 108a² বি এটাকে লিখতে পারি 3 ইন্টু এই ব্র্যাকেটের মধ্যে যে 3a লিখেছি তাকে লিখলাম স্কোয়ার দিলাম। আমি আগে একটু সূত্রটা লিখে দিই, a³ প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস b³ এই যে সূত্রটা, এই সূত্রটা অ্যাপ্লাই করা হয়েছে। ঘন এর যে সূত্রটা সেটি অ্যাপ্লাই করা হয়েছে, সেটি হচ্ছে 27a³ আমরা লিখলাম 3a³, 3 কে কিউব করলে 27, a কে কিউব করলে a³। এরপর তাহলে a³ আমরা এই যে সূত্রটা অ্যাপ্লাই করলাম, প্লাস প্লাস তারপরে 3 এটা সূত্রের 3, তারপরে a²। a বলতে কোনটা? এই ব্র্যাকেটের ভিতরে যেই অংশটা আছে এটা হচ্ছে a, এই পুরাটাই হচ্ছে a, তাহলে a²। তাহলে আমরা লিখলাম a²। তারপরে b বলতে কি বসবে? b বলতে কি বসবে? b বলতে বসবে, দেখেন একটু হিসাব নিকাশ করা দরকার। প্রথমে আছে 3, আচ্ছা এই 3 কে স্কোয়ার করলে হয় 9a²। এখন আমার উপরে এখানে কি আছে? 108a² বি, 108a² বি এখানে হইছে কত? 3 নং 27a², 27a², কিন্তু হইতে হবে কত? 108a² বি। তাহলে কতটুকুর অভাব রয়েছে? কি দ্বারা গুণ করলে 108a² বি হয়ে যাবে? আমরা দেখলাম যে আমরা যদি 4b দ্বারা গুণ করি তাহলে 108a² বি হয়ে যাবে। কিভাবে করে আপনারা বলবেন? আপনারা বলতেই পারেন যে এটা কিভাবে করে হবে, এটা কিভাবে করে হবে। দেখেন আমরা লিখলাম 3 ইন্টু 3a² ইন্টু, এখানে কোনো সংখ্যা লিখলাম না, 3 ইন্টু 9a²। আচ্ছা ঠিক আছে, এখানে কোনো সংখ্যা লিখলাম না। তো আমার এখানে হয়েছে কত? 3 নং 27, কিন্তু এখানে আছে কত? 108। আচ্ছা 108কে আপনি 27 দিয়ে ভাগ দেন, 27 4 বার যায়, 4 27-এ 108, 4 27-এ 108, তাহলে 4 বার যায়, তাহলে 4। এখানে আরেকটা কি আছে? b, তাহলে লিখলাম b। এখন দেখেন আপনি যদি এই 4b দ্বারা এই পুরাটাকে গুণ করেন তাহলে কিন্তু 108a² বি হয়ে যাবে। 3 নং 27, 4 27-এ 108a² বি, তাহলে মানে এখানে তো আমরা 4b দ্বারা গুণ করলেই হয়ে যাবে। আচ্ছা তাহলে আমরা এখানে আমাদের লিখলাম যে 3a² বি প্লাস 3ab², এই যে এটাকে b বলা হচ্ছে, 3a² বি প্লাস 3ab² প্লাস b³। দেখেন তো আগের লাইন আর এই লাইনের মান সব ঠিক আছে কিনা? মানের কোনো পরিবর্তন হয় নাই তো? মান সব ঠিক আছে তো? হ্যাঁ, আসেন আমরা একটু চেক করি। 3a³ 27a³ হয়, 3 ইন্টু 3a² ইন্টু 4b পুরোটা গুণ করলে 108a² বি হয়। এখানে 4 কে স্কোয়ার করলে হয় 16, তাহলে 3 3-কে 9 আর 9 16 144 ab² হয়। 4³ মানে 64, b³ পাশে বসে পড়বে। তার মানে আগের লাইন আর এই লাইন সব একই আছে, শুধু চেহারাটা দেখতে ভিন্ন। আমরা যদি এই মুহূর্তে a²কে মনে মনে a বলি আর a²কে না 3a, আমরা যদি 3a এটাকে মনে মনে a বলি আর 4b এটাকে মনে মনে b বলি, তাহলে a³ প্লাস 3a² প্লাস 3ab² প্লাস b³ এটা কিসের সূত্র? a প্লাস বি হোল কিউবের সূত্র, a প্লাস বি হোল কিউবের সূত্র। তাহলে আমরা লিখে ফেললাম a প্লাস বি হোল কিউবের সূত্রটা। যেহেতু a প্লাস বি হোল কিউবের সূত্র এটা, তো আমরা লিখলাম a প্লাস বি হোল কিউব, অর্থাৎ পূর্ণ ঘন। যখন পূর্ণ বর্গ বলা হয়েছিল, একটু খেয়াল করি, যখন পূর্ণ বর্গ বলা হয়েছিল তখন ব্র্যাকেটের উপরে স্কোয়ার এসেছিল। যেই রাশিটা তাকে বিভিন্ন রকমভাবে ভেঙে ভেঙে সূত্রের মাধ্যমে আমরা তাকে ব্র্যাকেটের উপরে স্কোয়ারের মাধ্যমে প্রকাশ করেছিলাম, এটাকে আমরা বলেছিলাম পূর্ণ বর্গ। আর এখন আমরা বলতেছি পূর্ণ ঘন। পূর্ণ ঘন এই ক্ষেত্রে যেই রাশিটা দেওয়া থাকবে বিভিন্ন রকমভাবে প্রক্রিয়া করে আমরা ব্র্যাকেটের উপরে কিউব নিয়ে আসব, এটাকে বলা হবে পূর্ণ ঘন। এটাকে বলা হবে পূর্ণ ঘন। একটি রাশিকে যখন 3 বার গুণ করা হয়, একই রাশিকে যখন 3 বার গুণ করা হয় তখন ফলাফলটাকে বলা হয় পূর্ণ ঘন। তাহলে এখানের মধ্যে 3a প্লাস 4b হোল কিউব এটা হচ্ছে পূর্ণ ঘন। এই রাশিটাকে আমরা পূর্ণ ঘন আকারে প্রকাশ করেছি, এই রাশিটাকে আমরা পূর্ণ ঘন আকারে প্রকাশ করেছি। এখন ব্র্যাকেটের উপরে কিউব থাকা মানে
এই ব্র্যাকেটটা 3 বার গুণ হবে 3a প্লাস 4b 3a প্লাস 4b 3a প্লাস 4b। তাহলে দেখেন প্রথমে যে রাশিটা দেওয়া তাকে পূর্ণ ঘন আকারে প্রকাশ করলাম, এবার তাকে আমরা ভেঙে লিখলাম 3 বার গুণ আকারে রয়েছে। তাহলে এরা হচ্ছে উৎপাদক, সবাই গুণ আকারে রয়েছে। তাহলে আমাদেরকে যে রাশিটা দিল, উৎপাদকে বিশ্লেষণ করতে বলল, আমরা পূর্ণবর্গ আকারে করতে পারলাম না, আমরা সরল মধ্যপদ বিশ্লেষণের মাধ্যমে করতে পারলাম না, সাধারণ উৎপাদকের মাধ্যমে করতে পারলাম না, কিন্তু আমরা পূর্ণ ঘন আকারে করে ফেলতে পারলাম। অর্থাৎ কোনো না কোনো একটা পদ্ধতিতে করা গেলেই আমরা সেই পদ্ধতিটা অ্যাপ্লাই করে ফেলবো। এই জন্যই তো বিভিন্ন পদ্ধতি রয়েছে উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে। এবার চলেন দুইটি ঘন এর যোগফল বা বিয়োগফল রূপে প্রকাশ। ওই যে বর্গের ক্ষেত্রেই কিন্তু এগুলো মিলতেছে বর্গের সাথে। বর্গের ক্ষেত্রে আমরা বুঝলাম দুইটি বর্গের অন্তররূপে প্রকাশ, মনে আছে? দুইটি বর্গের অন্তররূপে প্রকাশ a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে তো আমরা বলতেছি দুইটি ঘন এর যোগফল বা বিয়োগফল রূপে প্রকাশ। a কিউব প্লাস b কিউব, দেখেন a কিউব এটা একটা ঘন, b কিউব এটা আরেকটা ঘন, দুইটা ঘন যোগ আকারে রয়েছে, তাহলে দুইটি ঘনের যোগফল। আবার এখানের মধ্যে দুইটি ঘন এর বিয়োগফল। তাহলে এটাই বলা হলো যে উৎপাদকের বিশ্লেষণ আমরা আরও একভাবে করতে পারি। হ্যাঁ, এই যে এইভাবে করে করতে পারি, দুইটি ঘন এর যোগফল বা বিয়োগফল a কিউব প্লাস b কিউব। আচ্ছা, a কিউব প্লাস b কিউবের ক্ষেত্রে আমরা বলতে পারি a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। খেয়াল করে দেখেন a প্লাস b এবং a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, এই দুইটি রাশি মাঝখানে গুণ চিহ্ন, এই দুইটি রাশির মাঝখানে গুণ চিহ্ন। যেহেতু এই দুইটি রাশির মাঝখানে গুণ চিহ্ন, তাহলে a কিউব প্লাস b কিউবের একটা উৎপাদক হলো a প্লাস b, a কিউব প্লাস b কিউবের আরও একটা উৎপাদক হলো a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তাহলে এই রাশিটাকে একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা গিয়েছে, তার মানে উৎপাদকে বিশ্লেষণ করা শেষ। এই প্রত্যেকটা রাশি হলো এই প্রথম রাশিটির উৎপাদক। তাহলে আমরা দুইটি ঘন এর যোগফল অথবা বিয়োগফল রূপে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। এখানে উদাহরণও দেওয়া হয়েছে যে এক্স কিউব প্লাস 8y কিউব। আচ্ছা, 8y কিউবকে লেখা যায় 2y হোল কিউব। ঠিক এই মুহূর্তে শুধু এক্সকে, কিউবকে না শুধু এক্সকে মনে মনে এ বলবো। এই যে ব্র্যাকেটের মধ্যে 2y আছে তাকে আমরা মনে মনে b বলবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি a কিউব প্লাস b কিউব। তো a কিউব প্লাস b কিউব আমরা এখানের মধ্যে দুইটি ঘন এর যোগফল বা বিয়োগফল রূপে প্রকাশ করে ফেলবো। তাহলে a কিউব প্লাস b কিউব, a প্লাস b, যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে, a কিউব প্লাস b কিউব, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস 2ab। এই 2ab কীভাবে করে হলো? 2, হ্যাঁ আচ্ছা এটা 2ab হবে না, দুঃখিত, এটা 2ab হবে না, এটা হবে ab, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। a কিউব প্লাস b কিউব, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তাহলে সেই ক্ষেত্রে a স্কোয়ার মাইনাস ab, আচ্ছা a কোনটা? x, b কোনটা? 2y, একবারে গুণ করলে কি হয়? 2xy। এটাকে একদম সাজিয়ে লিখে দেওয়া হলো। তাহলে দেখেন a কিউব প্লাস b কিউব, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। অনুগ্রহ করে কেউ এখানে ভুল বুঝবেন না যে 2ab কিনা, না, a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করা হলো। তো 2y হোল স্কোয়ারকে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে 4y স্কোয়ার হয়। এই রাশি আর এই রাশি মাঝখানে গুণ চিহ্ন। তাহলে প্রথমে যে রাশিটা ছিল তাকে আমরা এইভাবে করে প্রকাশ করলাম, অর্থাৎ দুইটি ঘন এর যোগফল রূপে প্রকাশ করলাম। দুইটি ঘন এর বিয়োগফল রূপেও প্রকাশ করা যায়। হ্যাঁ, দুইটি ঘন এর বিয়োগফল, যদি এখানে মাইনাস চিহ্ন থাকতো তাহলে আমরা মাইনাস চিহ্ন বসায় বসে অঙ্কটা করে ফেলতাম। ওকে, তাহলে উৎপাদকের বিশ্লেষণের এটাও একটা কৌশল যে আমাকে যেই রাশিটা দিল তাকে আমি সাধারণ উৎপাদকের মাধ্যমে করতে পারতেছি না, বর্গের মাধ্যমে করতে পারতেছি না, আমি কি ঘনর মাধ্যমে করতে পারি? আচ্ছা, ঘন কীভাবে করে করব? দুইটি ঘন এর যোগফল বা বিয়োগফল রূপে প্রকাশ করব। আচ্ছা, তাহলে এটাও একটা উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। এবার আমরা দেখতেছি এখানে লেখা রয়েছে ভগ্নাংশ সহগযুক্ত রাশির উৎপাদক। ভগ্নাংশ সহগযুক্ত রাশির উৎপাদক
ভগ্নাংশযুক্ত রাশির উৎপাদকগুলোকে বিভিন্নভাবে প্রকাশ করা যায়। ভগ্নাংশ সহগযুক্ত রাশির উৎপাদক বিভিন্নভাবে প্রকাশ করা যায়। এই কথাটার মানেটা কি? কথাটার মানে হলো দেখেন, ভগ্নাংশ সহগযুক্ত রাশির উৎপাদক। এই ক্ষেত্রে দেখেন 1/27 প্রথমে কি আছে? এ কিউব। আমি চাইলে কিন্তু এখানে তো বলতে পারি a টু দি পাওয়ার 0। যেহেতু এই রাশিটার মধ্যে চলক হিসেবে এ আছে, তাহলে আমরা এই সংখ্যাটার সাথে a টু দি পাওয়ার 0 দিতে পারি। এতে করে তো কোনো বাধা নাই, কারণ a টু দি পাওয়ার 0 মানে তো 1 দিয়ে এটাকে গুণ করলে যা আছে তাই হবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে a টু দি পাওয়ার 0 লেখা যেতে পারে। তাহলে এখানে চলক হিসাবে এ আছে, এখানেও আমরা চলক হিসাবে এ আনলাম। তাহলে এখন দেখেন আমরা সহগ কাকে বলি? সহগ বলি চলকের সামনে যেটা গুণ আকারে থাকে, চলকের সাথে যেটা গুণ আকারে থাকে তাকে আমরা বলি সহগ। তাহলে এখানে এই যে a টু দি পাওয়ার 0 এটার সাথে 1/27 গুণ আকারে আছে, তার মানে 1/27 এটি হচ্ছে সহগ। 1/27 এটা একটা ভগ্নাংশ। তাহলে আমরা দেখলাম এই চলকের সামনে সহগ হিসাবে একটা ভগ্নাংশ রয়েছে। এই জন্যই উপরে বলা হলো ভগ্নাংশ সহগযুক্ত। কি সহগযুক্ত? ভগ্নাংশ সহগযুক্ত রাশির উৎপাদক। এই যে রাশিটা লিখলাম, এই রাশিতে ভগ্নাংশ সহগ, এই সহগটা কি? ভগ্নাংশ। তাহলে এই চলকের সাথে এই ভগ্নাংশটা সহগ হিসেবে রয়েছে, এই জন্যই বলা হলো ভগ্নাংশ সহগ। সহগটাই ভগ্নাংশ। ভগ্নাংশ সহগযুক্ত রাশির উৎপাদক নির্ণয় করা আমরা এখন শিখব। তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, a টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এটাকে আর লেখার কোনো প্রয়োজন পড়ে না। 1/27কে লিখতে পারি 1/3 হোল কিউব, আর 1/3 কিউব লিখলাম। এটাকে আমরা সাজাই লিখতে পারি a কিউব প্লাস 1/3 হোল কিউব। লিখতে পারি কি পারি না? 1/3 কিউব এটাকে লিখতে পারি 1/3 হোল কিউব। তাহলে দেখেন a কিউব প্লাস 1/3 কিউব ইকুয়াল টু, সুন্দর করে যদি লিখি তাহলে a কিউব প্লাস 1/3 হোল কিউব। আচ্ছা, এই যে a কিউব প্লাস 1/3 হোল কিউব, আমরা এখন মনে মনে এই একে তো এ বলবই, এটাকে মনে মনে কি বলার আছে? তো এই 1/3কে আমরা এখন মনে মনে বি বলবো। 1/3কে আমরা মনে মনে বি বলবো। তাহলে a কিউব প্লাস বি কিউব। তাহলে আমরা এখন a কিউব প্লাস বি কিউবের সূত্রটা অ্যাপ্লাই করে দিব। ঘটনা হয়েছে আমরা একটু আগে যে দুইটি ঘনের যোগফল বা বিয়োগফল রূপে প্রকাশ, ওই রকমভাবে এখানে করা হচ্ছে, শুধু এখানের মধ্যে একটা ভগ্নাংশ দেওয়া হয়েছে, এই জন্য আর কি আলাদা করে এই কৌশলটা দেখানো হলো, যাতে করে আপনাদের সবার নজরে পড়ে, সবার যেন মাথায় থাকে যে হ্যাঁ এইভাবে করে করা যেতে পারে। এখানে একদম হুবহু আগেরটার মতোই, শুধু এখানে ভগ্নাংশটা দিয়েছে, আমরা ভগ্নাংশটাকে কিউবে প্রকাশ করলাম। এখন আমরা একে তো এই বলবো, 1/3কে আমরা এখন বি বলবো। 1/3কে আমরা এখন বি বলবো। তাহলে a কিউব প্লাস বি কিউব, a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আমি এটাও লিখে দেখাচ্ছি, a কিউব প্লাস বি কিউব, a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে আমাদের তাহলে সেই ক্ষেত্রে আমরা এই স্কোয়ার, এই যে এই দাগটা না দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি। আচ্ছা, ঠিক আছে। a কিউব প্লাস বি কিউব, a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, a কিউব প্লাস বি কিউব, a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখন দেখেন a প্লাস 1/3 লেখা হলো, এ স্কোয়ার লেখা হলো, মাইনাস a ইন্টু 1/3, তাহলে গুণ করলে কি হবে? এটা উপরে উঠে যাবে, তাহলে মাইনাস a/3, আর 3কে স্কোয়ার করলে হয় 9, তাহলে 1/9। তাহলে এই যে প্রথমে রাশিটা দেওয়া ছিল তাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হলো, আমরা এটা ভগ্নাংশ ছিল তাকেও আমরা ঘনতে প্রকাশ করলাম, দুইটি ঘনর যোগফল হিসেবে রয়েছে তাকে আমরা সূত্রতে আর কি সূত্র প্রয়োগ করে দিলাম। তাহলে দুইটা উৎপাদক বের হলো, এটাও একটা উৎপাদক, এটাও একটা উৎপাদক, এটাও একটা উৎপাদক, এটাও একটা উৎপাদক। এই রাশিটার দুইটা উৎপাদক রয়েছে, গুণ করলে এই রাশিটা ফেরত আসে। আচ্ছা, এখন এটাকে আবার আরেকভাবে দেখি, এইটাকে আমরা এখন আরেকভাবে দেখব। a কিউব প্লাস 1/27,
আচ্ছা, আমরা যদি 1/27 কমন নিয়ে নিই, আমরা জানি যে নিয়ম হচ্ছে যেটা কমন নেই এটা দিয়ে সবাইকে ভাগ করতে হয়, যেটা কমন নেই এটা দিয়ে সবাইকে ভাগ করতে হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা 1/27 কমন নিলাম, তাহলে 1/27 দ্বারা সবাইকে ভাগ করব। 1/27 দ্বারা যদি a কিউবকে ভাগ করি, a কিউব তাকে ভাগ করব 1/27 দ্বারা। এবার a কিউব আবার লিখলাম। আচ্ছা, ভাগটাকে উল্টাই দিলে কি হয়? গুণ। তাহলে ভাগের পরে যে আছে সে উল্টাইয়া যাবে, তাহলে কত হয়? 27a কিউব। তার মানে a কিউবকে যদি 1/27 দ্বারা ভাগ করা হয়, a কিউবকে যদি 1/27 দ্বারা ভাগ করা হয়, তাহলে ফলাফল হিসাবে আসবে 27a কিউব। আচ্ছা ঠিক আছে, আমরা এটা লিখলাম। তারপরে 1/27 দ্বারা 1/27কে ভাগ করব। 1/27 দ্বারা 1/27কে আমরা ভাগ করব, তাহলে 1/27 ভাগ উল্টায়া গুণ, তাহলে 27 কাটাকাটি করলে রেজাল্ট হয় 1। তাহলে 1/27 দ্বারা এটাকে ভাগ করলে রেজাল্ট হয় 1। আমরা এই দুইটা পদ থেকে 1/27 কমন নিলাম, যেটা কমন নিলাম সেটা দিয়ে সবাইকে ভাগ করলাম, এটা আসলো আমাদের সামনে। এখন আমরা 27a কিউব লিখতে পারি 3a হোল কিউব, কারণ 3কে কিউব করলে 27 হয়, a কে কিউব করলে a কিউব হয়। আর 1-এর উপর আমরা একটা কিউব চিহ্ন দিতে পারি, এতে করে কোনো সমস্যা হবে না, মান পাল্টাবে না। এখন দেখেন, এই ব্র্যাকেটের ভিতরে থাকা এই পুরাটাকে যদি আমি a ভাবি আর 1কে যদি b ভাবি, তাহলে a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব, তাহলে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। যদি আপনি একদম যে গুণ করে করে লেখেন তাহলে এটা পাওয়া যাবে a কিউব প্লাস b কিউব, a প্লাস b ইন্টু a স্কোয়ার, মানে ওই যে 3a হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। আচ্ছা, তাহলে এই যে রাশিটা ছিল a কিউব প্লাস 1/27, তাকে আমরা এইভাবে করে প্রকাশ করলাম। একটা ভগ্নাংশকে তাকে আমরা সামনে রাখলাম আর দুইটা উৎপাদককে গুণাকারে রাখলাম। এতে তফাৎটা কি? এতে তফাৎটা হলো, তফাৎটা দেখাই। এতে তফাৎটা হচ্ছে প্রথমবার আমরা যেভাবে করে লিখেছিলাম, এই ক্ষেত্রে ভগ্নাংশগুলো একেবারে অঙ্কের ভিতরেই ঢুকে গেছে, উৎপাদকের ভিতরে ঢুকে গেছে, উৎপাদকের ভিতরে সহগগুলো ভগ্নাংশ হয়ে গেছে। এই যে এখানের মধ্যে a⁴ রয়েছে, তার সহগ হিসেবে 1/3। এখানের মধ্যে দেখেন a/3, মানে a এর সামনে 1/3, a এর সামনে 1/3, ওই যে a এর সামনে 1/3। তাহলে উৎপাদকের ভিতরে সহগ হিসেবে ভগ্নাংশ ঢুকে গেছিল, এখানের মধ্যে উৎপাদকের ভিতরে সহগ হিসাবে ভগ্নাংশ চলে গেছে, এখানে উৎপাদকের ভিতরে সহগ হিসাবে 1/3 অর্থাৎ ভগ্নাংশ চলে গেছে। আর এখন যেভাবে করে প্রকাশ করলাম, এতে করে ভগ্নাংশটাকে একেবারে সামনে নিয়ে এসে উৎপাদকগুলোর ভিতরে সহগগুলোকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করে ফেলছি। এই সহগটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, এখানে কোনো ভগ্নাংশ নাই। এটাই তফাৎ, এতটুকুই তফাৎ যে দ্বিতীয় সমাধান আমরা কিন্তু দুইভাবে সমাধান করেছি। এটা প্রথম সমাধান, দ্বিতীয় সমাধান, এটারও যেই রেজাল্ট এটারও একই রেজাল্ট, চেহারাটা দেখতে শুধু ভিন্ন। এখানের মধ্যে উৎপাদকের ভিতরে সহগগুলো ভগ্নাংশ হয়ে গেছে, আর এখানে উৎপাদকের ভিতরে সহগগুলো পূর্ণ সংখ্যায় রয়েছে, তবে ভগ্নাংশ একেবারে বাইরে রয়েছে। এইটা আর এইটা একই, এটা আর এটা একই, চেহারাটা দেখতে ভিন্ন। আসেন দুইটা যে একই এটাও আমরা এখন প্রমাণ করে দেখাই দিই। হ্যাঁ, এটাও আমরা প্রমাণ করে দেখাই দিই। কীভাবে করে? আমরা যে দ্বিতীয় যে সমাধানটা করেছি, এখানে উৎপাদকের ভিতরে কোনো ভগ্নাংশ আসে নাই। এই যে 1/27 এটা আলাদাভাবে রয়েছে, কিন্তু উৎপাদকগুলোর ভিতরে কোনো ভগ্নাংশ আসে নাই। এখন আমি যদি এই যে সামনে 1/27 আছে তাকে একটু ভাঙি, কিভাবে করে ভাঙবো? 1/27 তাকে ভাঙলাম 1/3 ইন্টু 1/9। ভাঙা যায়? ভাঙা যায়। 1/27কে আমরা ভাঙলাম 1/3 ইন্টু 1/9। 1 আর 1 গুণ দিলে 1 আর 3 নং 27, তাহলে 1/27কে ভাঙা যায় 1/3 ইন্টু 1/9। আমরা করলাম কি, 1/3কে প্রথম উৎপাদকটার সাথে রাখলাম, আর ওই যে 1/9কে দ্বিতীয় উৎপাদকটার সাথে রাখলাম। কি হবে এতে? কি হবে? কি হবে? সেটি হচ্ছে প্রথম উৎপাদকের সাথে যখন আমরা 1/3কে গুণ আকারে রাখলাম, 1/3 আর 3a যদি গুণ করেন তখন 3 3 কাটা থাকবে শুধু a।
1/3 আর 1 যদি গুণ করেন তাহলে 1/3। 1/9 9a স্কোয়ার গুণ করেন 9 9 কাটা থাকবে a স্কোয়ার। 1/9 মাইনাস 3a গুণ করেন 3 9-এর মধ্যে 3 বার যায় অর্থাৎ মাইনাস a/3। এই যে এটা দ্বারা এটাকে গুণ 1/9 ইন্টু মাইনাস 3a কী হবে এতে 3 যাবে 3 বার তাহলে মাইনাস a উঠবে উপরে 3 যাবে নিচে তাহলে 1/9 দ্বারা মাইনাস 3a কে গুণ দিলে মাইনাস a/3। 1/9 দ্বারা 1 কে গুণ দিলে 1/9। তাহলে কি আপনারা দেখলেন ঘুরে ফিরে কিন্তু সেই একই রেজাল্ট আসলো, ঘুরে ফিরে সেই একই রেজাল্ট আসলো। তাহলে আমাদেরকে যে এখানে রাশিটা দিল তাকে আমরা দুইভাবে সমাধান করতে পারলাম। এখানের মধ্যে উৎপাদকের ভিতরেই সহগ হিসাবে ভগ্নাংশ চলে গেছে। এই যে ভগ্নাংশ সহগ যুক্ত রাশি, ভগ্নাংশ সহগ মানে সহগটা ভগ্নাংশ হিসাবে থাকবে, ভগ্নাংশ সহগযুক্ত রাশির উৎপাদক। এখানে উৎপাদকের ভিতরে ভগ্নাংশ চলে গেছে। এবার এই রাশিটাকে এখানেও কিন্তু ভগ্নাংশ আছে, উৎপাদক উৎপাদক এমনকি এটাও উৎপাদক, উৎপাদক উৎপাদক এমনকি এটাও উৎপাদক, এই উৎপাদকটা ভগ্নাংশ। আচ্ছা, এই দুইটা সমাধান আসলে একই, চেহারাটা দেখতে ভিন্ন। তাহলে আমরা এখানের মধ্যে অনেকগুলো পদ্ধতি দেখলাম যে উৎপাদকে বিশ্লেষণ করতে গিয়ে বিভিন্ন রকমভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। এই যে অনুশীলনী 3.3 এই চ্যাপ্টারের মধ্যে যেহেতু উৎপাদকে বিশ্লেষণের অঙ্কগুলোই রয়েছে, এই জন্য আমাদেরকে বিভিন্ন রকমভাবে যে উৎপাদক নির্ণয় করা যায় সেই পদ্ধতিগুলো আমাদেরকে আগে থেকে যদি আমাদের জানা থাকে তখন আমরা অনুশীলনীর ভিতরের অঙ্কগুলো খুব সহজে করে ফেলতে পারবো, খুব একটা সমস্যা হবে না। তো সেই চেষ্টাই আমরা করলাম। ইজি ম্যাথ বই থেকে আমরা অনুশীলনী 3.3-এর এই বেসিক আলোচনাটা করলাম যে উৎপাদক বলতে কি বোঝায়, উৎপাদকের বিশ্লেষণ কি এবং কোন কোন কৌশল দ্বারা আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। যেমন আমি যদি আবার একবার একটু একটানা বলে দিই, সাধারণ উৎপাদকের মাধ্যমে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি, পূর্ণ বর্গের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি, দুইটি বর্গের অন্তরের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি, সরল মধ্যপদ বিশ্লেষণ, যৌগিক মধ্যপদ বিশ্লেষণ, ঘন আকারে প্রকাশ, দুইটি ঘন এর যোগফল বা বিয়োগফল রূপে প্রকাশ, ভগ্নাংশ সহগযুক্ত রাশির উৎপাদক। এই যে বিভিন্ন রকমভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যেতে পারে। তো ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশেই কিউআর কোড দেওয়া থাকবে, আপনার যেন কোনো সমস্যা না হয়। আপনি কোনো একটা অঙ্ক করতে গিয়ে আটকে গেছেন, সমস্যা হয়ে গেছে, কনফিউশন তৈরি হয়ে গিয়েছে, ওই প্রশ্নটা আপনি আগে নিজে একবার একটু ভাবেন, একটু চেষ্টা করেন নিজে নিজে। যদি এরপরেও না পারেন, পাশে থাকা কিউআর কোডটা স্ক্যান করলেই ঠিক এই প্রশ্নটার, আপনি যে প্রশ্নটা আটকে গেছেন ওই প্রশ্নটার সমাধানের ভিডিও আপনার সামনে চলে আসবে। এতে করে আপনাকে ইউটিউবে গিয়ে ঘাটাঘাটি করতে হবে না, সময় নষ্ট করতে হবে না, কারণ আপনার প্রত্যেকটা মুহূর্ত খুব গুরুত্বপূর্ণ। তো আপনি ওই প্রশ্নের পাশে থাকা কিউআর কোডটা স্ক্যান করলেই আপনি ওই প্রশ্নটার সমাধানের ভিডিও দেখতে পাবেন। টেকনিক ইজি এডুকেশনের কোনো একজন শিক্ষক সেই প্রশ্নটার সমাধানের ভিডিও করে দিয়েছেন, সেটা আপনি দেখতে পাবেন। এটা আপনার জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।